সংকীর্ণ সংকীর্ণ একাদশীর ব্যবস্থা নিরূপিত হইতেছে। কি সংকীর্ণ একাদশী কোনটুকু বলছে না, বলছে একাদশী সূর্যোদয় কাল হইতে ষষ্ঠী দণ্ড ব্যাপিনী হইয়া, মানে ৬০ দণ্ড যদি পায়, পরদিনে কিছু কাল থাকিলে এবং তৎপর দিনে দ্বাদশী পারণ যোগ্য কিছুকাল পাইলে দ্বাদশী যুক্ত একাদশীর দিনে উপবাস করিয়া পরদিনে দ্বাদশীতে পালন করিবে। যেটা এখনো বোঝাচ্ছি না, যে দ্বাদশী সংযুক্ত একাদশীতে পুরোটাই দ্বাদশী আছে, একাদশী মাত্র নাম মাত্র পেয়েছে, কিন্তু পুরোটাই দ্বাদশী। সেক্ষেত্রে বলছে ওই দ্বাদশী একাদশী যুক্ত ওই দ্বাদশী পুরো দ্বাদশীটাতেই পালন করবে, যদি পালন করবে, আর তারপরের দিন দ্বাদশীতেই কিন্তু পালনটা করবে। হ্যাঁ, এইটা বলেছে। প্রমাণ গরুর পুরাণে দিয়েছে, ধর্ম ফলেপসু গণসংকীর্ণা একাদশী ত্যাগ করিবে। বুঝতে পারলে কি বলেছে? সংকীর্ণ একাদশী নাম ত্যাজ্যা ধর্ম ফলেপসুভি। হ্যাঁ, আবার বলছে উক্ত স্থলে ত্রয়োদশীর দিন দ্বাদশী না থাকিলে পূর্ব দিন সংকীর্ণাতে উপবেশ করিয়া পরদিনে দ্বাদশীর প্রথম চতুর্থাংশ অতীত হইলে তারপর পালন করিবে। যথা বিষ্ণু ধর্মোত্তরে দ্বাদশীর প্রথম চতুর্থাংশ একাদশীর তুল্য। দ্বাদশীর প্রথম চতুর্থাংশ মানে প্রথম দিকের 4 ভাগের 1 ভাগ দেবে দ্বাদশীর পুরো, সেই পর্যন্ত উপবাস করবে, সেই পর্যন্ত পালন করবে না। আগের দিন একাদশী করলেও পালন করবে না, কারণ দ্বাদশীর প্রথম চতুর্থাংশ হচ্ছে একাদশীর তুল্য। অর্থাৎ বিষ্ণু পরায়ণ লোক তাহাকে অতিক্রম করিয়া পালন করিবে। পূর্বদিন অরুণোদয় কালে দশমীর কিছু অংশ থাকিল, পরে একাদশী হইয়া পরদিনে সূর্যোদয়ের পূর্বে ছাড়িয়া গেল, তাহার পরের দিনে কেবল দ্বাদশী, কিন্তু ত্রয়োদশীর দিনে দ্বাদশী একটুও থাকিল না। এইরূপ স্থলে শুক্লপক্ষের একাদশী হইলে বৈষ্ণবগণ পরদিনে অর্থাৎ অরুণোদয়ে একাদশীযুক্ত দ্বাদশী দিনে উপবাস করিবে, এবং কৃষ্ণপক্ষের একাদশী হইলে পূর্ব দিনে অরুণোদয়ে দশমী যুক্ত একাদশী দিনে উপবাস করিবে। এই জায়গাগুলো মাথায় ঢোকাইতে হবে, খুব সহজ আর খুব কঠিন। পূর্ব দিনে অরুণোদয় কাল কাকে বলেছি মনে আছে? অরুণোদয় কাল মনে হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত আর রৌদ্র মুহূর্ত, 4টে মুহূর্ত, দুদণ্ড 4 দণ্ড, 1 মুহূর্ত ব্রাহ্ম মুহূর্ত, 1 মুহূর্ত হচ্ছে রৌদ্র মুহূর্ত। এই 2 মুহূর্ত মিলে টোটাল 1 ঘন্টা 36 মিনিট মিলে কি হয়েছে? এই গোটাটা মিলে হয়েছে অরুণোদয় কাল। এই অরুণোদয় কালে দশমীর কিছু অংশ থাকিল, পরে একাদশী হইয়া পরদিনে সূর্যোদয়ের পূর্বে ছাড়িয়া গেল। বুঝা গেল? মনে করো সোমবার দিন অরুণোদয় কাল অর্থাৎ ব্রাহ্ম মুহূর্ত পেরোয়, দশমী ওইখানে একটুখানি যুক্ত আছে, পেরোয় লাগলো, সেই দিনটা সোমবারটা পুরো থাকলো একাদশী। পরের দিন অর্থাৎ মঙ্গলবার সূর্য উদয় হওয়ার আগেই ছেড়ে গেল, তাহার পরের দিনে কেবল দ্বাদশী, কিন্তু ত্রয়োদশীর দিনে একটুও দ্বাদশী থাকিল না। তাহলে সূর্যোদয়ের আগে যখন ছেড়ে গিয়েছে একাদশী, মানে দ্বাদশী থাকলো গোটায়, তারপরের দিনে কিন্তু ত্রয়োদশীর দিনে আবার একাদশী একটুও থাকলো না, যে পালন করবে তাও থাকলো না। এইরূপ স্থলে ভালো করে শোনো, শুক্লপক্ষ যদি হয় তাহলে বৈষ্ণবগণ পরদিনে অর্থাৎ যেটা দ্বাদশীর দিন হচ্ছে সেই দিন উপবাস করবে। আর যদি কৃষ্ণপক্ষ হয় তাহলে পূর্ব দিনে, যেদিন অরুণোদয় কালে হলেও দশমী যুক্ত হয়েছে সেই দিনে উপবাস করবে। গরুর পুরাণে কি বলেছে? যেদিনে অরুণোদয়ে দশমী শেষ থাকিয়া পরে একাদশী হইবে
সেই দিনে বৈষ্ণবগণ উপবাস করিবে না, কারণ সেটি তাদের পক্ষে একাদশীর ব্রত নহে। ভবিষ্য পুরাণে বলেছে অরুণোদয়ে দশমী যুক্ত শুক্লপক্ষের একাদশীতে উপবাস করিবে না, কিন্তু কৃষ্ণপক্ষে অরুণোদয়ে দশমী যুক্ত একাদশীতে উপবাস করিবে। এই দুইটি বচনের এক বাক্যতাই উহার প্রমাণ। অত সংযুক্ত একাদশীর ব্যবস্থা নিরূপিত হইতেছে। এই জিনিসটা মাথায় ঢুকলো, যেটা বোঝালাম এটা মাথায় ঢুকলো একাদশীটা। এবার সংযুক্ত একাদশী বলছে কি, অরুণোদয় কালে দশমী, পরে সূর্যোদয় হইতে একাদশী, এবং তৎপর দিনে কেবল দ্বাদশী থাকিবে, তখন ওই সংযুক্ত একাদশীতে উপবাস করিবে। অরুণোদয় কালে দশমী, পরে সূর্যোদয় হইতে একাদশী এবং তৎপর দিনে দ্বাদশী, তখন ওই সংযুক্ত একাদশীতে উপবাস করিবে। ভবিষ্য পুরাণে কি বলেছে, অরুণোদয়ে দশমী যুক্ত একাদশী পরদিনে না থাকিলে কি গৃহী কি জ্যোতি সকলেই সেই দিনে উপবাস করিবে। অরুণোদয়ে দশমী যুক্ত একাদশী পরদিনে না থাকিলে, ভাইটাল পয়েন্ট এটা, ভবিষ্য পুরাণে বলছে অরুণোদয়ে দশমী যুক্ত একাদশী পরদিনে না থাকিলে, পরদিনে একাদশী নাই, কি গৃহী কি জ্যোতি সেই দিনে উপবাস করবে। অর্থাৎ অরুণোদয়ে যেদিন একাদশী লাগলো সেই দিনেই করতে বলছে, দশমী ছেড়ে পরে একাদশী লাগলো সেই দিনেই করতে বলছে। অর্থাৎ প্রবেশিনী একাদশীর ব্যবস্থা নিরূপিত হইতেছে। যখন সূর্যোদয়ের পর দশমী থাকিল, তাহার পর একাদশী হইয়া পরদিন একটুকুও থাকিবে না। প্রবেশিনী বলছে তখন ওই একাদশী ত্যাগ করিয়া পরদিনে কেবল দ্বাদশীতে উপবাস করিবে, যথা কাল বিবেক নামক গ্রন্থিত কুর্ম পুরাণ। তাহলে কি বলছে, যখন সূর্যোদয়ের পর দশমী থাকিল, তাহার পর একাদশী হইয়া পরদিনে একটুকুও থাকিবে না, তখন ওই একাদশী ত্যাগ করতে, দশমী বিদ্যা একাদশী, কেবল দ্বাদশীতে তখন উপবাস করবে। মাথায় ঢুকো ভালো করে এই জায়গাটা। সূর্যোদয়ের পরে একাদশী লেগেছে, সূর্যোদয়ের পরে দশমী ছেড়ে একাদশী লেগেছে, সারাদিন একাদশী, পরদিন কিন্তু আর একাদশী নাই, সূর্যোদয়ের পূর্বেই কিন্তু একাদশী ছেড়ে যাচ্ছে। ছেড়ে গেলেও বলছে পরদিনে দ্বাদশীতে, মহাদ্বাদশী, সেই দ্বাদশীতে বলছে একাদশীর উপবাস করবে, কিন্তু এই দশমী বিদ্যাটা কোনো মতে করবে না, সেটা সূর্যোদয়ের পর বলে দিচ্ছে। ঠিক আছে, দ্বাদশী যুক্ত একাদশী না পাইলে বরং যুক্তাতে উপবাস করিবে, কিন্তু প্রবেশিনী একাদশীতে উপবাস করিবে না। জননসোজ মরণসোজ রজস্বালসোজ এবং ক্ষতাসোজ থাকিলে একাদশী উপবাস করিবে, পদ্ম পুরাণে বলে দিচ্ছে। জননসোজ মরণসোজ অথবা অন্য কোন অসোচ হইল শুক্ল কৃষ্ণ দুই পক্ষের একাদশীতে ভোজন করিবে না। আমার সবাই বলে কি উপবাস পড়ছে কি করে হবে, একাদশী করতে বলছে। কুলস্থ বচন, স্ত্রীলোক রজস্বলা হইলেও একাদশীতে ভোজন করিবে না। উপবাসে অসমর্থ হইলে মহর্ষিগণ তাহার প্রতি অনুকল্প করিয়ে বলিয়াছেন, তথা নারদীয় পুরাণে ও বায়ু পুরাণে বলেছে। কি বলেছে, হে বড় বর্ণিনী, ক্ষত ঔষধ, ক্ষত ঔষধ মানে ওই হয়তো নখ কাটতে গিয়ে যদি কেটে যায় বা কোন রকম কেটে গেল, ক্ষত হয়ে গেল, বা হোঁচট খেয়ে কেউ একটু রক্ত পেয়ে গেল, বা পড়ে গিয়ে মানে রক্তপাত হইল, ওই অসহ্যটা হচ্ছে ক্ষত অসহ্য, সেই দিনটায় ওর অসহ্য, ওইটার নাম ক্ষত অসহ্য।
উপবাসে অসমর্থ হইলে মহর্ষিগণ তার প্রতি অনুকল্প বলিয়াছেন। কি বলেছেন? নারদীয় পুরাণে ও বায়ু পুরাণে কি বলছে? হে বড় বর্ণিনী, ক্ষীণ অর্থাৎ উপবাসে অসমর্থ লোকের পক্ষে অনুকল্প বিধি আছে। কি? মূল, ফল, দুগ্ধ, জল এই সকল দ্রব্য উপবাসের দিন আহার করিলে দোষ হয় না। অর্থাৎ এইরূপ দ্রব্য মাত্র আহার করাই উপবাসের অনুকল্প। রাত্রিতে হবিষান্ন মাত্র ভোজন অথবা অন্ন ব্যতীত লুচি ও খই প্রভৃতি দ্রব্য ভোজন, ফল, তিল, দুগ্ধ, জল, ঘৃত, পঞ্চগব্য, বায়ু এই সকল দ্রব্যের মধ্যে পরপরটি খাওয়া প্রশস্ত। রাত্রিতে হবিষান্ন ভোজন না করিয়া লুচি প্রভৃতি ভোজন করা প্রশস্ত, এবং লুচি প্রভস্ত ভোজন না করিয়া কলা প্রভৃতি ফল আহার করা প্রশস্ত। এই স্থানে কেহ কেউ বলেন রাত্রিতে হবিষান্ন ও খই প্রভৃতি খাইবে। এইরূপ অনুকল্প বিধি থাকার দিনের বেলাতেও ফল প্রভৃতি আহার করা যাইতে পারে। অর্থাৎ নক্তং এই পদটির অন্যই মাত্র হবিষান্ন ও অনদন এই দুইয়ের সহিত। বোঝা গেল? এই জায়গাটা অনুকল্প। ক্ষীণ, ক্ষীণ মানে এই যে ক্ষীণ কোনটা বলছে? উপবাসে অসমর্থ, যারা পাচ্ছে না, শারীরিক ভাবে পাচ্ছে না, তাদের জন্য আমরা বলছিলাম না যে আটা ধুসি, ওনাকে বলি অজ্ঞাদশীর জায়গায়, মানে অনেকে লুচি ইত্যাদি করে খায়। এই যে এটাতে অনুকল্প বলেছে নারদীয় পুরাণে, বায়ু পুরাণে। কি বলেছে না? অন্ন ব্যতীত লুচি ও খই, অন্ন মানে চিড়ে মুড়ি এগুলোকে বাদ দিয়ে যেটা লিখেছে সেগুলো বলছে। খই মানে তো সেটা বলেইছি, খই মানে খই, আমরা সবসময় চালের খইটা বুঝি। তো এইগুলো প্রভৃতি ভোজন করা যায়। ফল, তিল, দুগ্ধ, জল, ঘৃত, পঞ্চগব্য এবং বায়ু এগুলো ভোজন করা যায়। এই সকল দ্রব্যের মধ্যে পরপরটি খাওয়া প্রশস্ত। রাত্রিতে হবিষান্ন ভোজন না করিয়া লুচি প্রভৃতি ভোজন করা প্রশস্ত, এবং লুচি প্রভৃতি ভোজন না করিয়া কলা প্রভৃতি ফল আহার করা প্রশস্ত। এই স্থানে কেউ কেউ বলে যে রাত্রিতে হবিষান্ন খই প্রভৃতি খাইবে। এইরূপ অনুকল্প বিধি থাকায় দিনের বেলায়ও ফল প্রভৃতি আহার করা যায়, অনুকল্প বিধি। কিন্তু প্রকৃত উপবাস যখন বলছে তখন বলছে উপবাস থাকতে বলছি। আমরা জিজ্ঞেস করি না যে একাদশীর দিন কি কি খেতে পাবো, কিন্তু প্রকৃত নিয়ম অনুযায়ী বলছে উপবাস। যারা খাবার খেয়ে একাদশী করছে তাদের বলছে ওটাকে অনুকল্প। আমাদের সাধারণত বেশিরভাগ অনুকল্পই করে, এটা হচ্ছে অনুকল্প। নক্ত মানে এখানে রাত, রাত্রি, রাত্রিকে বলে রাতের বেলায়। কিন্তু এইখানে নক্তং পদটি অন্যয় মাত্র মানে হবিষান্ন অনদন এই দুইয়ের সহিত অন্যয় যোগ করেছে, ওই জন্য এখানে মানেটা আলাদা বলেছে। ওখানে নক্তং মানে হচ্ছে আমাকে এখানে যে বলেছে না নক্তং, এই যে এখানে পদটা বের করে নক্তং হবিষান্ন মদন অনুদং বা ফলং তিলা ক্ষীরা অথম্মুত চার্যম। হ্যাঁ, নক্ত মানে এখানে রাত্রি। আর এইখানে নক্তং পদটি যেটা দিয়েছে অন্যয় মাত্র হবিষান্ন। তাহলে এখানে আমরা একাদশীটা আজকে এখানে শেষ করছি। হ্যাঁ, এখানে নক্তং